বলবো আড্ডার কেন প্রয়োজন? ওনার কথার উত্তরে আড্ডা এতই জরুরি যে আমি ঘরে বসে লিখলাম, কি লিখলাম তা তো কাউকে শোনাতে পারলাম না। কেমন হলো তার রিফ্লেক্টও আমি জানতে পারলাম না বা আসলো না। তাই একটা আড্ডার অতি জরুরি প্রয়োজন যে আমি এখানে এসে কবিতা পড়ব। আরেকটা আড্ডা হয় সেটা হচ্ছে কয়েকজন মিলে সেখানে যে কথাগুলো হয় আমি পড়ি, আরেকজনে শোনে, সে পড়ে, আমি শুনি। আর এখানে শুধু একজন পড়ে, অন্যরা শোনে এরকম। এটা হচ্ছে আমি পড়ে মানুষকে শোনাতে পারলাম। আরেকটা হয় হচ্ছে আমাকে ঋদ্ধ করার জন্য যে আমি কি পড়লাম তা নিয়ে সে কথা বলল, সে কি পড়ল আমরা সেটা শুনলাম, বললাম। এইখানে যে রণ ভাই এই আয়োজনটা করে যাচ্ছেন, মুজাফফর ভাই আছেন, কল্যাণ দা আছেন। এটার পাশাপাশি আপনাদের একটা কাজ করার জন্য আমি অনুরোধ করব। এর মধ্য থেকেই কিছু গ্রুপ করে নিবেন। তারা প্রতি ১৫ দিন পর বসবেন। রমনার মাঠে হতে পারে বা এখানেও কোনো একটা রুমে হতে পারে। সেখানে শুধু পড়ার লেখাগুলো হবে, আলোচনা হবে। এখানে তো কেউ আলোচনা করতে পারবে না। কারণ সবাই মোবাইল থেকে পড়ছে। যাই হোক, আজকের শামসুল বারী উৎপল ভাই হচ্ছে আমাদের আড্ডার মধ্যমণি। তার কতগুলো কবিতা আমরা শুনলাম। কবিতাগুলো নিঃসন্দেহে ভালো। স্বরবৃত্ত ছন্দে বা উনি যে ছন্দগুলো বলেছেন ভাবলাম আমি যে এটাকে ধরবো কোথায় ভুল আছে। আমি কিন্তু ওইটাই ভাবি। কেউ পড়তে গেলে গুণের চেয়ে আমি ভুলটা ধরতে চেষ্টা করি বেশি। আর এটাই হচ্ছে আমার একটা গুণ। কারণ আমি যদি ভুলটা ধরে দিতে পারি তাহলে এটা আপনার জীবদ্দশায় সংশোধন করার সুযোগ থাকবে। মরে যাওয়ার পরে সেটা কেউ যদি ভুল ধরে আর কোনো সম্ভাবনা নেই সেটাকে সংশোধন করার। যাই হোক, আমাদের এই বর্তমানে ভালো কবি বেরিয়ে আসছেন না কেন? এটা সৈয়দ রণ ভাইয়ের অনেক দিনের কথা। সেটা নিয়ে একবার আলোচনা করারও কথা ছিল একটা আড্ডায়। অনেকেরই আসার কথা ছিল, সেটা হয়নি। তা আমি তার মধ্য থেকে একটা কথা বললাম, ভালো কবি বেরিয়ে না আসার কারণ কিন্তু ওই একটা, যে আমরা এখানে কবিতা পড়ে চলে যাচ্ছি। তার কোনো রিফ্লেকশন বা আরো সংশোধন বা আমি কতটুকু যারা পড়লো তারা কতটুকু মডিফাই করবে কবিতাটাকে, সেগুলো কিন্তু হচ্ছে না। যার এটা হচ্ছে একটা কারণ, আরো অনেকগুলো কারণ আছে। এই কারণটা অন্তত আপনারা সমাধানের জন্য গ্রুপ করে মাঝে মাঝে নিজেরা বসবেন। বসে আপনারাই লেখালেখি করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন, করে ওটাকে সংশোধন করবেন, তারপরে এসে এই প্ল্যাটফর্মে পড়বেন। এই প্ল্যাটফর্মে কেউ কিন্তু ধরিয়ে দিচ্ছে না। আমি চাই কেউ ধরিয়ে দিক। দ্বিতীয় হচ্ছে কবিতা এবং কবিদের সম্মান। আমরা কিন্তু আমি কিন্তু তাৎক্ষণিকভাবে ভাবছি এই কথাটা বলবো। আমাদের বর্তমান সময়ে কবিদের মূল্যায়ন কম হয়। কারণ কি? কারণ হচ্ছে আমরা কবিতা বুঝি না। পৃথিবীতে সবচাইতে উত্তর কোরিয়ায় হচ্ছে কবিতা ভালো, কবিতার পাঠক বেশি। তাও 30%। আর আমাদের দেশে বোধহয় কয়েক বছর আগে ছিল 10, এখন বোধহয় সেটা 1 হয়ে গেছে কিনা আমি জানি না। এটা হবে। এর কারণ হচ্ছে কবিতাকে আমরা জটিল করে ফেলছি। কবিতা কেন জটিল হয়? কবিতার প্রধানত জটিল হওয়ার কারণ সংহতির অভাব। আমি ১ম লাইন থেকে তারপরের লাইন, তারপরের লাইন, তারপরের লাইন যে একটা কথাগুলো আমি বলবো, সেই বলার লাইন থেকে ভাবের চ্যুতি হচ্ছে। আমি ভাব থেকে সরে যাচ্ছি। যার জন্যই আমি এই কথা বলার সময় ২-১ জন কবির নাম এখানে এসে যাবে এখানকার। ওই ভাবটার সংহতিটা কেটে যাচ্ছে বা সংহতি নাই দেখে ভাবের বিচ্যুতি ঘটছে। এজন্যই কিন্তু কবিতাগুলো জটিল হয়ে যাচ্ছে। কবিতা জটিল হচ্ছে দেখেই কিন্তু পাঠকের সংখ্যা কমে যাচ্ছে। অনেকে বলে, "এই সিনেমা এখন খায় না" বা "এই কবিতা এখন খায় না।" এটা ভুল। আমি খাওয়াতে পারি না। আমি চিটাগং থেকে ঢাকায় এসেছিলাম শঙ্খনীল কারাগার কবিতাটা দেখার জন্য। ঢাকার পুরনো ঢাকার একটা সিনেমা হল ছিল, ওখানে দেখতে আসছিলাম। প্রচন্ড ভিড়। আমি খুব কষ্ট করে টিকিট কেটে আবার আমি চিটাগংয়ে চলে গিয়েছিলাম। খায় না কে বলছে? আপনি এখানে যে খায় তার একটা হচ্ছে এখানে দুজনের কবিতা আমি শুনলাম। অনেকের কবিতাই ভালো। একটা হচ্ছে ডাবল আর রাকিব রহমান, আর একটা হচ্ছে ডাবল এস সাইফ সাদি। সাইফ সাদি রাকিব রহমান। ওনাকে দেখতে প্রায় সালে মাহমুদ ভাইয়ের মতো দেখা যায়। মারা গেছেন উনি। ওনার কবিতাটা যখন নিয়ে আসলেন, নৈরিত, তার যে একটা ব্যথা, মেঘমালা কিন্তু চলেই গেল,
ভেবেছিল যে নৈরিত আবার তাকে নেবে বা আসবে, নৈরিত আর আসে নাই। নৈরিত কি? হিন্দু পুরাণে 10টা দিক আছে, 10টা দিক কিন্তু 10টা দেবতা বা দিকপাল। তার মধ্যে নৈরিত হচ্ছে দক্ষিণ পশ্চিম বোধহয়। এটা এদিকেও কিন্তু একটা রাক্ষস বা দেবতা আছে, তার ইটা হচ্ছে আধার বা ধ্বংস, এই সব কিছু। উনি কবিতাটা যখন পড়তেছিলেন, টোটালি আমি কবিতার মধ্যে চলে গিয়েছিলাম। এখন যদি কেউ বলে কবিতা কেউ এখন খায় না, উনি তো খাওয়াতে পেরেছেন, সাইফ সাদি তো খাওয়াতে পেরেছেন। তুমি, তাই না? ওর কবিতাটার নাম ছিল হচ্ছে তুমি নাকি মহাজাগতিক ক্যানভাস তুমি। কি ওর একটা কথা আমার খুব ভালো লেগেছে যে আদিম কোয়ান্টামের সংস্করণ, নাকি সংস্করণ নাকি, হ্যাঁ, চমৎকার। আরো কথাগুলো অনেকগুলো আছে, কিন্তু আমি ওদিকে যাব না, কারণ আমার মূল আরেকটা বিষয় নিয়ে আলোচনা আছে সেটা। তা আমি বললাম যে আমরা কবিতা খাওয়াতে পারি না, তাই পাঠকরা খায় না। আমরা চেষ্টা করব কবিতা যেন খাওয়াতে পারি। এই খাওয়াতে পারলেই কিন্তু কবিতার শরীর আসবে, কথা আসবে। তার আগে আমি আসি কবি এবং কবিতার সম্মান। আমাদের দেশে সম্মান নেই, কারণ এই সম্মানটা নষ্ট করেছি আমরা। তার আগে কিন্তু সম্মান ছিল। রবীন্দ্র নজরুলের কথা দেখেন, তারা কিন্তু এমন এমন লেখাগুলো লিখে গেছেন, আমাদের পরেও থেকে যাবে, কিন্তু আমাদেরগুলো থাকে না। আর এখন যখন এআই এসেছে, চ্যাট জিপিটি এসেছে, গত চিন্তা চত্বরে সেদিন আমরা কবিতা পড়লাম, এটার বিপক্ষে আমি লিখেছিলাম। আসলে কবিতা চ্যাট জিপিটি বা এআই দিয়ে হবে না, কারণ এটা হচ্ছে এমনই একটা শিল্প যেটা একমাত্র মানুষই তৈরি করতে পারে। চ্যাট জিপিটি দিয়ে বা এআই দিয়ে আমি কি তৈরি করতে পারি? আমি আমার ভাষণ তৈরি করতে পারি, আমি আমার অফিসের অনেকগুলো কাজ, সেটা কিভাবে হবে, লিখে দেওয়া একটা চিঠি, সে লিখে দিতে পারবে, খুব তাৎক্ষণিকভাবে লিখে দিতে পারে। কিন্তু কবিতা যদি কেউ ওখান দিয়ে লিখতে যায়, আপনি দেখবেন কোনো না কোনো ভুল আছে, কোনো না কোনো জটিলতা আছে, এবং ওকে প্রশ্ন করবেন তুমি কি মানুষের মতো সুন্দর করে কবিতা লিখে দিতে পারো? আমার মনে হয় সে বলবে না। যাই হোক, আমার এআই এর বিরুদ্ধে কথা ছিল, কিন্তু ওখানে প্রশ্ন উঠছে এআই তো অনেক ভালো জিনিস। হ্যাঁ, এআই ভালো জিনিস, কিন্তু শিল্পর জন্য না। শিল্প হচ্ছে সম্পূর্ণ আমাদের মস্তিষ্ক থেকে আনা সুন্দর কথামালা দিয়ে তৈরি। আমরা তাই করব। কবিতার সম্মান তখনই আসবে। কবিদের সম্মান, কবিদের সম্মান আমাদের দেশে নেই। তাহলে কবিদের সম্মান কে করেছেন বেশি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়ে দুজন কবি ছিলেন, হাসান সাবিত, ও হুজুর তো এই জন্য ও জানে বেশি। আর একজন ছিল হচ্ছে সম্ভবত কাব কাব বিন, না, জুহাইর, জুহাইর, হ্যাঁ, জুহাইর ছিল। তার বাবা ছিল হচ্ছে জুহাইর, হ্যাঁ, হাসান বিন সাবিত। হ্যাঁ, আর আরেকজন ছিল হচ্ছে কাব বিন জুহাইর। হাসান বিন সাবিত উনি তো ভালো কবিতা লিখতেন। এখানে রণভাইও মাদ্রাসার লাইনে, যার জন্য জানেন আমিও বলি। উনি যেসব কবিতাগুলো লিখতেন মঙ্গল কাব্য, আর কাব বিন জোহাইর যিনি লিখতেন, বড় কবি ছিলেন, উনি লিখতেন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে। এই করতে করতে তীব্রভাবে সে ঘৃণা ছড়াই দিত। ওই ঘৃণার আঘাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেননি, বা ইচ্ছাকৃতভাবে সেটাকে উনি অ্যাকসেপ্ট করেননি। মক্কা বিজয়ের পরে ঘোষণাই দিলেন এই কাব বিন জুহাইরকে হত্যা করা হোক, যে যেখানে পাবে সেখানে মেরে ফেলা হবে। কিন্তু তার ভাই আবার ছিল হচ্ছে বুজাইর, তিনি আবার তার আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলামের আলো দেখে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো একটা আলো, ইসলামও আলো। উনি যখন গ্রহণ করলেন, তখন দেখলেন যে আমার ভাইয়ের বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পরোয়ানা ঘোষণা করেছে। তখন করলেন কি, উনি ওনার ভাইকে চিঠি লিখলেন যে তুই কাজ কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষমাশীল, উনি ক্ষমা করে দিবেন, তুই এসে ক্ষমা চা। তখন উনি ওনার পরিচয় না দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপরে হাত রেখে ক্ষমা চাইলেন যে আমি সেই কাব বিন জুহাইর, আমাকে ক্ষমা করে দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। তারপরে তিনি কবিতা লিখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে, ইসলাম নিয়ে। আর হাসান বিন সাবিত সবসময় লিখতেন ইসলাম নিয়ে, ইসলামের পক্ষে, কাফিরদের বিপক্ষে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলোকে পছন্দ করতেন এবং বলতেনও তুমি ওই কাফেরদের এই কবিতাটা জবাব দিয়ে দাও। যার জন্য ওনাকেই কিন্তু মসজিদুল
কুবা নাকি, কোন মসজিদে যেন একটা মেম্বারই তৈরি করে দেওয়া হয়, এই মেম্বারে উনি কবিতা পড়বেন। তাহলে কবিদের এবং কবিতার কত সম্মান দিয়েছেন উনি, আমরা কেন দিতে পারি না? আমরা নিজেই মূল্যবান না, এই জন্য আমরা কবিদের সম্মান করতে জানি না।